গল্পের নাম ৩০টি অগস্টের পর্ব ২৬। লেখিকা মুশফিকা রহমান মৈত্রী। তানজিম শুকনো ঢোক গিলছে, কারণ তার সামনে একদল হিংস্র নেকড়ে। নাহিদ এবার উঠে দাঁড়ালো, তানজিমের গা শক্ত করে আঁকড়ে ধরে নিজের মুখের কাছে এনে বলল, আমার জিনিসকে নিজের করে ভেবে নেওয়াটা কি তোমার উচিত ছিল? কি ভেবেছো জানবো না? কলেজের একটা পাতা নলেও আমার কানে খবরটা আসে। তোরা লুকিয়ে লুকিয়ে প্রেম লীলা করবি, আর এত জরুরি কথাটা আমি জানবো না, এটাও সম্ভব? নাহিদের চোখ লাল হয়ে আছে, চোয়াল শক্ত রাগে মাথার রগ ফুলে উঠেছে, বুক থেকে বাজে তীব্র গন্ধ নাকে আসছে। আর তানজিমের নাহিদের চোখের দিকে তাকাতে পারছে না, তার গলা শুকিয়ে আসছে। তার মনে হচ্ছে একটা হিংস্র পাশবিক অমানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। নাহিদ গাঁজার নেশায় বুঁদ হয়ে আছে, দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে। তানজিমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নাহিদের রাগ যেন আরও বেড়ে গেল। সে তানজিমের চুলের পিছন থেকে গাঁটটা জোরে ধরে তার কাছে নিয়ে আসলো, তীব্র কণ্ঠে বলল, উত্তর দিচ্ছিস না কেন? সারা কলেজকে বলেছিলাম এই মেয়েটার দিকে নজর না দিতে। বলেছিলাম? তুই জানতি না? বল জানতি কি না? জি ভাই। তাহলে এত বড় সাহস হয় কি করে তোর? নাহিদ পশুর মতো গর্জন করছে। তানজিম এতক্ষণ চুপ করে থাকলেও আর যেন চুপ করে থাকতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলে বলে, সাহসের তো এখানে কিছু নেই ভাই, আমি ওকে ভালোবাসি, ঈশানীও আমাকে ভালোবাসে। এটাই যথেষ্ট না? আপনি তোর জীবনে এই একটা বছর বিষিয়ে দিয়েছেন। সে নিজের ইচ্ছে মতো শ্বাসও নিতে পারছিল না। তানজিমের কথা শেষ হতে না হতেই মাহির তাকে সজোরে থাপ্পড় মেরে দেয়। ঠোঁট পেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসে। মাহির আবারও মারতে যেতে নিয়ে তখন অনেক তাকে থামায়। তারা মানসিক নির্যাতন করলেও এই প্রথম শারীরিকভাবে কাউকে আঘাত করছে। তানজিম হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটটা মুছে আবারও চেয়ারে সোজা হয়ে বসে। রুমে তখন তারা ৮ জন এবং তানজিম একা। রুমের দরজা বন্ধ। নাহিদ আবারও তানজিমের চোখে চোখ রেখে বলে, কি ভয় হচ্ছে? না, ভয় হচ্ছে না। তানজিমের নির্ভীক দৃষ্টি দেখে নাহিদের রাগ আরও বেড়ে গেল। সজোরে থাপ্পড় মেরে বলল, পাখা জগাইছে? বেয়াদবি করস তুই? হ্যাঁ, আমার চোখের দিকে তাকা। তানজিম এবার আবারও নাহিদের চোখে তাকালো, ধীর কণ্ঠে বলল, আমি বেয়াদবি করিনি ভাই, বরং আপনারা আমাকে অন্যায়ভাবে ভয় দেখাচ্ছেন। নাহিদ এবার তানজিমের মুখোমুখি বসলো। ঈশান, রাজীব এবং আলতাফ কিছুক্ষণ তানজিমের সাথে চেল্লায়, হুমকি দমকি দেয়। শুধু তাই নয়, অকথ্য ভাষায়ও গালি দেয়। তানজিমকে ভয় দেখানোর প্রচুর চেষ্টা করে তারা। তাকে র্যাগের নামে চেয়ার সরিয়ে হাওয়ায় চেয়ার এবং নানা রকম শারীরিক কষ্ট দিতে থাকে। তবুও যখন নাহিদ তানজিমকে জিজ্ঞেস করেছিল, নিজের ভুলটা বুঝতে পেরেছিস? কেন এই শাস্তিগুলো তোরে দেওয়া হয়েছে? তুই চাইলে ক্ষমা চাইতে পারিস। যদি বলিস আর কোনো দিন ঈশানীর ধারেও ঘেঁষবি না, তাহলে আমরা তোকে এখনই ছেড়ে দেব। আমি তো ভুল করিনি ভাই, ক্ষমা কিসের জন্য চাইবো? হাঁপাতে হাঁপাতে কথাটা বলে তানজিম। আলতাফ এবার এলোপাতাড়ি তানজিমকে লাথি মারতে লাগে। তানজিম তখন ফ্লোরে ছিটকে পড়ে। তখনও অনেক তাকে থামিয়ে বলে, তোরা কি ওকে মারবি নাকি? লাথির ভূত কি কথাই মানবে? পাগল নাকি? আমি এসবের মধ্যে নেই। কিন্তু তাইলে বাইরে যা, তোর এখানে কি কাজ? যখন নাহিদ মাহির আলতাফকে কথায় বোঝাতে অপারগ হয়েছিল অনেক, তখন রুম থেকে বেরিয়ে যায় সে। নেশায় বুধ 7টা জানোয়ার ঝাঁপিয়ে পড়ে তানজিমের উপর। তখন নেশার তালে তারা কি করছে না করছে তাও জানে না। চল, লাত্তি, ঘুষি, যার গায়ে যত জোর আছে সব প্রয়োগ করে শুরু করলো তার। তানজিমের রক্তমাংসের দেহটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। মিনিট 15 পর তারা ক্লান্ত হয়েছে বসে পড়ল। তখন আলতাফ মাহিরকে বলল, কিরে, এবার ভয় করছে নাকি এখনও চ্যাটাং চ্যাটাং কথা বলবি? ভাই, একটু পানি হবে? ক্ষতবিক্ষত শরীরটা ব্যথায় যেন নড়তে পারছিল না। আকুতির স্বরে কথাটা বলে তানজিম। শামীম তাকে পানির বোতলটা এগিয়ে দেয়। তানজিম পানিটা ডক ডক করে খায়। ততক্ষণে আবারও গাঁজা ধরায় দেহান। আর এক দফা গাঁজার নেশা করে আবারও হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে তানজিমের উপর। তারা কেন মারছিল ছেলেটাকে নেশার চোটে মনেও নেই সেটা। কে কতটা আঘাত করেছিল তানজিমকে সেটাও মনে নেই তাদের। এলোপাতাড়ি পিটিয়ে যাচ্ছে তারা ছেলেটাকে। একটা সময় রক্ত বমি করে তানজিম। তখন শামীম চিৎকার করে ওঠে, আর মারিস না, একেবারে মরে যাব। এবার থাম ভাই, এবার থামুন, বলে মাহিরকে থামায় শামীম। তানজিম তখন নিথর শরীরটা নিয়ে মাটিতে রক্তের পাশে পড়েছিল। তার নীল শার্টটা কালো গিয়ে রক্ত।
নাক মুখ থেকে রক্ত পড়ছিল। এদিক ঘড়ির কাঁটা একটার কাছে এসে ঠেকেছে। এতক্ষণ তানজিম না আসায় স্নিগ্ধ খানিকটা চিন্তায় পড়ে যায়। তাই সে ঠিক করে তানজিমকে খুঁজতে শামীমের ঘরে যাবে। শামীমের ঘর তখন ভিতর থেকে আটকানো। স্নিগ্ধ এসে নক করতে থাকে, ধীর গলায় বলে, ভাই আমি স্নিগ্ধ, একটু খোলেন না দরজাটা। মিনিট বিশেক পর ঈশান দরজাটা খুলে স্নিগ্ধ তানজিমকে খুঁজতে থাকে। সে উকি ঝুঁকি দিতে লাগলো। ঈশান ধমকের স্বরে বলে, কি খুঁজতেছিস? ভাই তানজিম, ও এখনও রুমে আসেনি? অনেক ভাই বলল আপনাদের রুমে আছে। ভালো করেছিস, তুই আসছিস। ওর শরীরটা ভালো না, চল হাত লাগা, রুমে নিয়ে যাব ওকে। বলে যখন ঈশান সরে দাঁড়ালো তখন মাটিতে তানজিমের নিথর শরীরটা দেখতে পায় স্নিগ্ধ। শিউরে ওঠে স্নিগ্ধ দৃশ্যটা দেখে। দৌড়ে গিয়ে তানজিমের কাছে যায় সে। গায়ে হালকা ধাক্কা দিয়ে তাকে জাগানোর চেষ্টা করে স্নিগ্ধ, কিন্তু তানজিমের কাছ থেকে কোনো সাড়া পায় না সে। তারপর নাকে হাত দিতেই স্তব্ধ হয়ে যায় সে। দিহানের দিকে তাকিয়ে কাঁপা স্বরে বলে, ভাই ওর শ্বাস চলছে না, আপনারা ওকে মেরে ফেলেছেন? স্নিগ্ধের কথায় টনক নড়ে তাদের। এতক্ষণ পর নেশার ঘোরটাকে কাটে তাদের। হুড়মুড় করে তানজিমের নিথর শরীরটার কাছে এসে বসে, পানি দিয়ে তার জ্ঞান আনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তানজিম তখন না ফেরার দেশে পাড়ি দিয়েছে। নাহিদ, মাহির, আলতাফ, রাজীব, ঈশান, শামীম এবং দেহানের মাথায় হাত পড়ে যায়। তাদের ক্যারিয়ারের প্রশ্ন। এই ঘটনাটা একবার বের হলে অবস্থা খারাপ হয়ে যাবে সবার। রাষ্ট্রিকের তো খুব কম শাস্তি, জেল বা ফাঁসি হতে পারে। নাহিদ তোতলাতে তোতলাতে বলে, আমরা ইচ্ছে করে ওকে মারিনি, আমরা তো সামান্য চর থাপ্পড় মারছিলাম যাতে ও ভয় পায়। সত্যি বলছি, ভয় যেন তাদের মাথায় কাজ করছে না। তখন মাহির একটা ফোন দেয়াটে এবং স্নিগ্ধকে ভয় দেখায়, যদি সে এই কথাটা কাউকে বলে তবে ওর অবস্থাও তানজিমের মতোই করবে তারা। মাহিরের প্ল্যান অনুযায়ী রাত 3টা, 3:30 দিকে যখন হোস্টেল সব থেকে শান্ত থাকে তখন তারা তানজিমের নিথর শরীরটা নিয়ে হোস্টেলের ছাদে যায়। মাহিরদের হোস্টেলের ঠিক পেছনে একটা পুকুর রয়েছে, বিল্ডিংয়ের পেছনে সাইড এবং পুকুরের দূরত্ব নেই এর কাছাকাছি। লাশটা নিয়ে ছাদ পেছনের পর তারা ছাদের রেলিং থেকে তানজিমকে ধাক্কা দেয়, ফলে তানজিমের লাশটা ঠিক পুকুরে পড়ে। স্নিগ্ধ চাইলেও এই ঘটনাটা কাউকে বলতে পারে না। পরদিন পুকুরের পানিতে তানজিমের লাশ ভেসে ওঠে। নিজেদের পারিবারিক ক্ষমতার চোটে ছেলেটার খুন, আত্মহত্যার রূপ দেওয়া হয়। দিহানের বাবা পোস্টমর্টম রিপোর্ট অবধি বদলিয়ে দেয়। স্নিগ্ধ নিজের মুখে তালা দিয়ে রাখে। এত হাসি খুশি ছেলেটা এভাবে আত্মহত্যা করবে এটা কেউ মানতে পারছিল না। আন্দাজ সবাই করছিল, কিন্তু ক্ষমতার সামনে সবাই অপারগ। তানজিমের বাবা মা একবার কেসও করতে গিয়েছিল এই ছেলেটার বিরুদ্ধে, কিন্তু মাহিরের বাবা তার ক্ষমতা দেখে সব ধামাচাপা দিয়ে দেন। ধীরে ধীরে এই গ্রুপটির মাঝে দ্বন্দ্ব বাড়তে থাকে, এদের বন্ধুত্ব পুরোই নষ্ট হয়ে যায়। মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়, এর পাশ করে বের হয়, কিন্তু এদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না। শামীমের বলা শেষ হলে তৌহিদ অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, তানজিমকে তোমরা মেরে ফেলেছো, তাই স্নিগ্ধ তোমাদের মারছে? কিন্তু এতে স্নিগ্ধের কী লাভ? স্নিগ্ধ শুধু পেয়াদা, পিছনে সেনাপতি আরেকজন, কেউ ওকে দিয়ে কাজগুলো করাচ্ছে। আমি বাঁচার জন্য ওকে এতদিন সাহায্য করে এসেছি। ও ঈশানকে খুন করেছে, মাহির ভাইকেও ও মেরেছে। ওর যখন যা প্রয়োজন সব আমি করেছি। আমি ওর সারোসেনের ক্রেডিট কার্ড দিয়েও এই পারফিউমগুলো অর্ডার করতো। আমি ওর সার্টিফিকেট চেঞ্জ করিয়ে দিয়েছি, নতুন কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়েছি। ও আমাকে যা যা করতে বলেছে আমি তাই করেছি, কিন্তু আমি জানি ও আমাকে বাঁচতে দিবে না। কিন্তু ও তো তোমাকে এখনো মারেনি, তাহলে এত ভয় পাচ্ছ কেন? তো ওদের প্রশ্নে শামীম চুপ করে থাকে। তারপর ধীর কণ্ঠে বলে, কারণ স্নিগ্ধ নিজেও এই খুনের সাথে জড়িত। মানে? কারণ স্নিগ্ধ নাহিদকে তানজিম এবং ঈশানীর ব্যাপারে জানিয়েছিল। এই কথাটা আমরা 8জন বাদে কেউ জানে না। তাই আমি যতই ওকে সাহায্য করি না কেন, ও আমাকে মেরে ফেলবে। তোমার সেফটির দায়িত্ব আমার। বলে উঠে দাঁড়ায় তৌহিদ। নুসরাতও সেখানে উপস্থিত ছিল। একটা খুনির হয়ে সে কেস লড়েছে, ভাবতেই তার গা গিনগিনিয়ে করছে। নুসরাতকে চুপ করে থাকতে দেখে তৌহিদ বলে, বিশ্বাস করাটা দোষের নয়, কিন্তু সামনের মানুষটা সেই বিশ্বাসের মর্যাদা রাখছে কিনা সেটাই সমস্যা। নুসরাত কোনো উত্তর দেয় না, শুধু চুপ করে হাঁটতে থাকে। বর্তমানে স্নিগ্ধের সামনে তৌহিদ বসে রয়েছে। স্নিগ্ধ হিনহিনে কণ্ঠে বলে, আপনার ক্যালকুলেশনটাই গন্ডগোল হয়ে গেছে স্যার। আপনি ভেবেছেন শামীম ভাই আমাকে বলবে আর আমি তার কথা মেনে সমীর ভাইকে মারতে যাব। যেখানে সমীর ভাই হোস্টেলেই ছিল না, সেখানে আমি কেন
ভাইকে মারবো, আপনাকে ডেকে ওই শিওর সব বলবে সেটা আমি আগে জানতাম। আমার শুধু 7 নম্বর মানুষটার খোঁজ লাগতো, সেটা অনেক না দিহান এটুকুই জানা বাকি ছিল। আপনি যখন তাদের সিকিউরিটি বাড়িয়ে দিলেন তখনই আমি খোঁজ পেয়ে গেছি নাহিদ বাদে আর কে সেই খুনে জড়িত। হা হা, কাঁচা গেমটা খেললেন। তুমি তো নিজেও তাদের মতোই দোষী। তৌহিদের এমন কথায় বেশ চমকে ওঠে স্নিগ্ধ, চোখ গরম করে বলে, আমি কিছু করিনি। আমার তো সত্য বলার সাহসটা ছিল না। আমি ওদের মতো নই। ওরা আমাকে ভয় দেখিয়েছিল, যে ভয়টা আমি ওদের দেখাচ্ছি। ওরা তো তোমাকে ভয় দেখায়নি স্নিগ্ধ, তুমি ইচ্ছে করে চুপ থেকেছিলে। মিথ্যে কথা, ওই শুয়োর এটা বলেছে তাই না? ও মিথ্যে বলছে, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। স্নিগ্ধ চিৎকার করছে, পাগলের মতো বিলাপ করছে। স্নিগ্ধের মানসিক অবস্থার বিপর্যয় হতে শুরু করলেই তৌহিদ ইন্টারোগেশন বন্ধ করে দেয়, কারণ একমাত্র স্নিগ্ধই জানতো খুনিকে। ইন্টারোগেশন রুম থেকে বের হয়ে নিজের রুমে যেতেই দেখে নুসরাত সেখানে বসে রয়েছে। নুসরাতকে দেখে তৌহিদ মুচকি হাসি দেয়, তারপর বলে, রাতে ঘুম হয়েছিল? অনেক কিছু মাথায় ঘুরছে। কে এই খুনি যে এক এক করে এদের মারছে? যদিও এরা মৃত্যুর যোগ্য, কিন্তু এভাবে আইন নিজের হাতে নেওয়ার কোনো মানেই হয় না। দাঁড়াও, কিছু দেখাচ্ছি বলে একটা ফাইল খুলে তৌহিদ সেখানে থেকে একটি ছবি বের করে নুসরাতকে দেখায় সে। এই মেয়েটার নাম ঈশানী। সেদিন চিনিকদের কলেজের পুকুর পাড়ে এই মেয়েটার সাথেই আমার দেখা হয়েছিল। আমার ওয়াইল্ড গেস, এই মেয়েটাই সব কিছুর সাথে জড়িত। পারফিউম রহস্যটা এই মেয়েটাই কেন্দ্রিকই। আচ্ছা, তানজিমের কোনো ছবি আছে? হ্যাঁ, এই যে। নুসরাত কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকলো। তার কেন যেন ছবিটা চেনা চেনা লাগছে। কারো কারো চেহারায় এমন থাকে যে দেখলেই মনে হয় সে অনেক আগ থেকেই পরিচিত। তানজিমের চেহারাটাও ঠিক তেমন। তো তখন বলল, স্নিগ্ধ, আমাদের কাছে তাসের এক খুনি যদি জানতে পারে ও আমাদের কাছে ফোন দিই, কোনো না কোনো একটা হুড়োহুড়ি করবেই। তো এদের কথা শেষ না হতেই চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, না কমেন্ট করে ধ্যান দেবেন। আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।